হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন সময় সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ সকালে উঠে কিন্তু সমস্ত বাসি কাজ হয়ে গেছে। সমস্ত বাসি কাজ বলতে ঘর ঝাড়পোছটা হয়নি, ওই যে জল ছড়া দেওয়া, তারপর বাসি গ্যাস, রান্নাঘর এগুলো মোছা, এইসব কাজকর্মগুলো কিন্তু হয়ে গেছে। আর এখন সকাল 8টা বাজে। এখন আমি কিন্তু ওই যে সকালে ডিটক্স ড্রিঙ্ক মানে জিরে ভেজানো জলটা খাওয়ার পর না 15-20 মিনিট পর আমন্ড বাদাম খাই। রাত্রে যেটা ভিজিয়ে রাখি সেই আমন্ড 4টে কিন্তু নিয়ে ছাড়িয়ে একটু খেয়ে নিয়ে জল খেয়ে নিলাম। আর এই যে তারপরেই কিন্তু আমার হাজব্যান্ড পানি ফল নিয়ে এসেছিল। আর এটা তো সিজনাল ফল, আর আমি যে কোনো সিজনাল ফল খেতে বেশ ভালোবাসি। পানি ফল আর কলা নিয়ে এসেছিল। তো কলা দিয়ে না আমি আটা রুটি খেতে বেশ ভালোবাসি। আর ব্রেকফাস্টে এই কলা আর আটা রুটি আমি কিন্তু প্রায় সময় খেয়ে থাকি। তো ওই জন্য ব্রেকফাস্টে একটু কলা আর আটা রুটি খেয়ে নিলাম। আর পানি ফলগুলোও ঢেলে রাখলাম একটা চুবড়ি করে। আর কি বলতো, সকালে উঠেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর অনেকক্ষণ আগেই কাচাকুচি হয়ে গেছে, তো ভাবলাম একেবারে ব্রেকফাস্ট হয়ে গেলেই তারপর কিন্তু উপরে মেলতে যাব। আর এই যে শীতকালটা আসছে না, সকাল সকাল এই যে রোদটা গায়ে লাগছে বেশ ভালো লাগে। মানে সকালের দিকে রোদটা তাও একটু গায়ে লাগলে ভালো লাগে। একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদ্দুরটা একদমই সহ্য হয় না। তবে শীতকালে কিন্তু সবসময় সহ্য হয়ে যাবে। তো এখন তো আর সেরকম শীত পড়েনি, তো ওই জন্য কিন্তু রোদ্দুরটা সেইভাবে সহ্য হচ্ছে না। তো যাই হোক, সকাল সকাল ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এদিকে দেখো চলে এসেছি একটু ঘর দুয়ারগুলো মুছে নিতে। আজ সকাল সকালই করছি। এই ঘর দুয়ার মোছার পর তারপর কিন্তু রান্নাবান্নার জোগাড়ে যাব। আর আজ তো ধানতেরাস, তোমরা জানোই। ধানতেরাসে একটু বেরানোর আছে। আর কি কিনছি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পরের ভিডিওতে না হলেও আমি যে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আমি কি কিনেছি ধানতেরাসে। আর এই যে ঘর দুয়ার মোছার পর চলে এসেছি রান্নাবান্না জোগাড়ে। আর আজ সেইভাবে কিছু রান্নাবান্না জোগাড় নেই, মানে সেইভাবে রান্নাবান্না কিছু করব না। একটু ডাল বানিয়ে নেব আর ডিম ভাজা। আর মুসুর ডাল খেতে তো বলেছি আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের যে 3জন ফ্যামিলি মেম্বার, আমরা 3জনেই বেশ মুসুর ডালটা খেতে ভালোবাসি। তবে এই কি বলতো, মুসুর ডালে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়। আর যাতে না অ্যাসিডিটি হয় ওই জন্য ভাবছি যে মুসুর ডালের সঙ্গে একটু পালং শাক দিয়ে দেবো। মানে মুসুর ডালের সঙ্গে তুমি যে কোনো সবজি বা শাক দিয়ে দিলে না তখন আর অ্যাসিডিটিটা থাকে না। ওই জন্য আমি একটু ওই টমেটো ধনেপাতা দিয়ে বানাবো আর একটু পালং শাক দিয়ে দেবো। আর পালং শাক ডাল কিন্তু দারুণ লাগে খেতে। সবজি মানে শাক সবজির খাওয়াও হয়ে গেল আর ডালও খাওয়া হয়ে গেল। তো এরকম পালং শাক ডাল কিন্তু আমি বেশ ভালোবাসি। আর আমার বাড়ির 3জনেই আমরা বেশ ভালোবাসি। তো ওই জন্য দেখো এক আঁটি পালং দিলেই যথেষ্ট। আর অনেকটা বেশি পালং পড়ে গেলে না ডালের মধ্যে ভালো লাগে না, অল্প একটু পালং দিলেই বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল অনেক পালং, কিন্তু আমি দেবো না। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি পালং শাকগুলো কেটে জায়গাটা পরিষ্কার করে মুছে নিলাম। আর এই যে আমি কিন্তু ওদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখলে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েই কিন্তু আমি মানে ওই পালং শাকগুলো কাটছিলাম, জোগাড় যন্ত্র করছিলাম। আর তার মধ্যে এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। আর এই যে ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো জানো ডিম খেলে কুসুমটা তো খেতে পারবে না, ওই জন্য ওকে সেদ্ধই দিই বেশিরভাগ সময়, ভাজাটা দিই না। ভাজা করতে গেলে ডিমের কুসুমটা মানে তুলতে গেলে না একটু সমস্যাই হয়, যার জন্য সেদ্ধ দিলাম, ডিমের কুসুম ছাড়াও খেয়ে নিতে পারবে। তো যাই হোক, ডাল সেদ্ধটা হয়ে গেছে, ওটাকে ঢেলে রেখে পালংগুলোকে একটু ভাপিয়ে নেব। আর পালংগুলো একটু ভাপিয়ে নিলেই কী হয় বলো তো, ওর যে একটা মাটি মাটি গন্ধ না, পালং শাক একটা মাটি মাটি গন্ধ লাগে, তো সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যায়। ওই জন্য পালং শাকটাকে একটু ভাপিয়ে রেখে ফেলে দিয়েই এদিকে দেখো ডালটা করে নিচ্ছি। আর ডালে তো জানো শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, তার 5 ফোড়ন, তেজপাতা এইসব ফোড়ন দিয়ে যেমন করে তেমনই করে পালং শাকটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ মাখিয়ে যেমন করে আর কি। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আদা জিরেটা বাটনা দিতে হবে, কেননা পালং শাক পড়ছে, ওই জন্য ডালে কিন্তু আদা জিরে বাটনাটা দিতেই হয়, যাতে করে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি।
জীবন আমাদের কখন কোন পরিস্থিতিতে ফেলবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, তাই না? ঠিক এই সময়টা আমি যখন রান্না করছি তখন হঠাৎ করে আমার শাশুড়ি মা আমাকে এসে বলল যে আমাদের পাড়ার একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। তো আমি তো বিশ্বাসই করে উঠতে পারছিলাম না, আমি যেন পুরো আকাশ থেকে পড়েছি এরকম অবস্থা। মানে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হঠাৎ করে কিভাবে মারা গেল। তো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে এটা হয়েছে, যে মারা গেল কিভাবে। তো বাচ্চাটা যেহেতু 2 মাসের ছোট্ট বাচ্চা, তো ওনা শুয়ে শুয়ে দুধ খাচ্ছিল। দুধ খেতে খেতে না দুধটা তুলিয়েছে। তোলানোর পর বাচ্চাটা মানে আর দম নিতে পারেনি, নাকে মুখে আটকে গেছে। আটকে যাওয়ার ফলে কিন্তু মারা গেছে। শুনেই আমার এতটা খারাপ লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা মায়ের বুক থেকে যে এরকমভাবে একটা সন্তান চলে যাবে, সত্যি কল্পনাও করা যায় না। ভীষণই একটা দুঃখজনক কথা। তারপর তো আমার যেন আর হাত পা নড়ছিল না, মানে আমি কোনো কাজই করতে পারছিলাম না, ভীষণ খারাপ লাগছিল। তো অবশ্যই গেছিলাম দেখতে, আমাদের পাশেই বাড়ি, তো আমরা গিয়েছিলাম দেখতে। আর গিয়ে ভীষণ খারাপ লাগছিল মায়ের কান্না দেখে, বাচ্চাটা যেভাবে শুয়ে আছে সেটা দেখে ভীষণ খারাপ লাগছিল, ভীষণই কষ্ট লাগছিল। তো এই জন্য না মানুষ কখন কাকে কেমন পরিস্থিতিতে ফেলবে সেটা কখনোই বলা যায় না। তো মাটাকে তো সান্ত্বনা দেওয়ার ভাষা সত্যি আমাদের কারোরই নেই। তো কিছু তো করার নেই, পরিস্থিতি যেমনই আসুক না কেন মানিয়ে নিয়ে তো আমাদেরকে চলতে হবে, তাই না? বাচ্চাটা তো ওর ওই পর্যন্তই নিয়তি ছিল, সে চলে গেছে, কিন্তু মাটাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। কারণ তার আরও একটা ছেলে আছে, মানে তার বড় ছেলে আছে, ওই 4-5 বছরেরই হবে, ছোট সেই। তার জন্য তার মুখের দিকে তাকিয়ে অবশ্যই মাটাকে ভালোভাবে বাঁচতে হবে, তাই না? যাই হোক, আজকের দিনে এই কথাটা মানে শুনে ভীষণ খারাপ লেগেছিল। একটা পুজো পার্বণের দিন, আজকের একটা ধানতেরাস উৎসব। তো এই রকম একটা দিনে এই কথাটা শোনার পর ভীষণই খারাপ লেগেছিল, ভীষণই কষ্ট হয়েছিল। তো কিছু তো করার নেই, সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিয়েই কিন্তু চলতে হবে। তো ওর ওই পর্যন্তই নিয়তি ছিল, সে সেই পর্যন্তই কিন্তু মার কোল জুড়ে ছিল, তারপর কিন্তু সে চলে গেছে। তো এটা নিয়ে কিন্তু দুঃখ করে আর লাভ নেই। আর আমরা যতই যাই বলি না কেন, দুঃখটা কিন্তু সহজে ভোলা যাবে না। কিন্তু কি বলবো বলো, ভাষা তো আর কিছু নেই, এই সব বলা ছাড়া আর কিন্তু কোনো উপায়ও নেই। যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে। আর আজ আমার হাজব্যান্ডের একটু পায়েস খেতে ইচ্ছে হয়েছিল, সেটাও করে দিয়েছি। দেওয়ার পর কিচেনটাকে একটু ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম ডিপ ক্লিনিং করব, কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই আসছিল না। তো আজকে ভাবলাম রান্নাবান্নাটাও কম ছিল আর কাজের প্রেশারটাও কম, তো আজকেই ভালোভাবে ডিপ ক্লিনিং করে নিই। ওই জন্য কিন্তু পরিষ্কার করে রান্নাঘরটা যেভাবে ডিপ ক্লিনিং করি সাবান স্কচ ব্রাইট দিয়ে সেইভাবে কিন্তু করে নিলাম। আর তারপর এই যে ফ্রিজটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ফ্রিজ কিন্তু ম্যাক্সিমাম সময় ভীষণ পরিষ্কার থাকে। আর ফ্রিজ দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এর মধ্যে কোনো জিনিস কিন্তু রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তো যাই হোক, ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম। আর এই ফ্রিজের উপরে মানে ফ্রিজের মাথাটা না বেশ ময়লা পড়ে, ধুলো পড়ে। এটা একদম রাস্তার সাইডে আছে, আমার কিচেনটা তো রাস্তার সাইডে, ওই জন্য কি এরকম একটু ধুলো ময়লা পড়ে আর কি। তো সেটাকেও একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর এই যে দেখো আমার কিচেনটা কিন্তু একেবারেই ডিপ ক্লিনিং হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে লাগছিল। আর তারপর এই যে ছাদে চলে যাচ্ছি, মেয়ের বাজিগুলো একটু রোদ্রে দেবো। এগুলো আগের বছরের বাজি, আজকে এবছরে রোদ্রে দিয়ে দিচ্ছি। তো আবারও কিনতে হবে ভাজি হয়তো ওর জন্য, তো আপাতত এগুলোই একটু রোদ্রে দিয়ে নিই। তো যাই হোক, চলো বাজি রোদ্রে দিতে দিতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।